বন্ধুরা, চলে এসেছি আজকের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আজকের সেশনটি খুব এনজয় করবেন। চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কী দেওয়া আছে দেখে নিই। তিনটি সংখ্যার গড় 135, বৃহত্তম সংখ্যা 195 হলে অপর দুটি সংখ্যা পার্থক্য কত? এখানে তিনটে সংখ্যা দিয়েছে, যার বৃহত্তম সংখ্যা মানে এটি হচ্ছে যদি আমি ক্ষুদ্রতম ধরি, আর এটি বৃহত্তম ধরলে বৃহত্তমটা কত বলা আছে 195। আর কি বলেছে, অপর দুটি সংখ্যার পার্থক্য হলো 20। তাহলে যদি আমি কোনো একটা সংখ্যা এক্স ধরি, মানে ছোটোটা যদি এক্স ধরি, তাহলে এই সংখ্যাটা কত হবে, পার্থক্য বলেছে 20, তার মানে এর থেকে 20 বেশি হবে, তাহলে এক্স প্লাস 20। আমরা যদি এর পার্থক্য করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 20 বেশি হচ্ছে, মানে এদের পার্থক্য হচ্ছে 20। তাহলে কী চাইছে, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা মানে কোনটি চাইছে, এই এক্সের মান কত। তাহলে এখানে কি বলেছে, তিনটি সংখ্যার গড় হচ্ছে 135। তাহলে যদি দেখি তিনটি সংখ্যা কি কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 20, আর একটা হচ্ছে 195। তাহলে এদেরকে যোগ করে দিই, এক্স প্লাস 20 প্লাস 195/3। এদের গড় কত বলেছে, 135, সমান হচ্ছে 135। और x प्लस 20 प्लस 195 इक्वल टू 135। এই তিনটা এইদিকে চলে গেল, তাই এটা গুণ হয়ে গেল 3। और 2x ইকুয়াল টু যোগ করে দিলাম 20 আর 195 যোগ করে দিলে কত হচ্ছে 215। আর এদিকে 135 আর 3 যোগ করে দিলে কত হচ্ছে 405। और 2x ইকুয়াল টু 405 বিয়োগ 215 সমান হচ্ছে 190। और x ইকুয়াল টু 95। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্সের মান 95। তাহলে এখানে এক্স বলতে কোনটা বোঝানো হয়েছে, এখানে এক্স বলতে হচ্ছে ছোটো সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে ছোটো সংখ্যাটির মান কত, 95। আমরা দেখতে পাচ্ছি অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর যদি বলতো যে মাঝের সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি এর মান কত, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এক্স প্লাস 20 ইকুয়াল টু 95 প্লাস 20 কত হচ্ছে 115। তাহলে আমরা এই মানটি পেয়ে যেতাম। তাই অঙ্ক করার আগে দেখে নিতে হবে আমাদের কোন সংখ্যাটি বার করতে দিয়েছে। এখানে ছোট সংখ্যা বার করতে দিয়েছে, ছোট সংখ্যা মানে হচ্ছে এক্স, তাই আমরা এখানে 95টা নিলাম। যদি এখানে বলতে দ্বিতীয় সংখ্যাটি বার করতে হবে, তাহলে এখানে উত্তর কত হচ্ছে 115। তাহলে আমাদের অপশান তখন হতো ডি অপশান হতো। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, 5টি সংখ্যার গড় 18, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হয় 16, ওই বাদ দেওয়া সংখ্যা কত? তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, প্রথমে বলেছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 18। তাহলে একটি সংখ্যা যদি এখান থেকে 5টে থেকে যদি একটি বাদ দেওয়া হয় তাহলে 4টি সংখ্যা রইল, সেই 4টি সংখ্যার গড় হচ্ছে 16। তাহলে ওই বাদ দেওয়া সংখ্যা কত? তাহলে আমরা কিন্তু গড় থেকে ওই সংখ্যাটা কত সেটা বার করতে পারবো না। আমাদের বার করতে হলে কি করতে হবে, দেখতে হবে যে সমষ্টি বার করতে হবে প্রথমে 5টি সংখ্যার, তারপর এই 4টি সংখ্যার সমষ্টি বার করতে হবে। সেইখান থেকে আমরা যে বিয়োগ করব সেই বিয়োগ ফলটি হবে আমাদের সেই সংখ্যা মান। তাহলে আমরা দেখে নিই এখানে কি বলেছে, 18টি সংখ্যার গড় হচ্ছে 5। তাহলে 18টি সংখ্যার যদি গড় 5 হয় তাহলে সমষ্টি গুণ করে দিতে হয়। তাহলে কত হয় 90। আমরা এখানে দেখে নিচ্ছি, যদি এই 90 যদি সমষ্টি হয় তাহলে এর গড় কত হয়। আমরা জানি যতগুলো সংখ্যা থাকে তাকে ভাগ করে দিতে হয়। এখানে 5টি আছে তাই ভাগ করে দিলাম, তাহলে কত হলো 18। এইভাবে আমরা করেছিলাম। আবার যখন হয়তো এই মানটি এক্স ছিল যখন, তখন আমাদের কত ছিল x/5 = 18। তাহলে এখানে গুণ করে দিলাম,
কত হচ্ছে 18 5 90, এইভাবে আমরা পেয়ে গেলাম। একইভাবে এখানে কি বলেছে, একটি সংখ্যা বাদ দেওয়া হলে, তাহলে এখানে যদি 5টি সংখ্যা থাকে তাহলে একটি সংখ্যা বাদ দেওয়ার পর তাহলে পড়ে থাকে 4টি সংখ্যা, তাহলে এই 4টি সংখ্যার গড় হচ্ছে 16। এই তাহলে আমরা দেখে নিই তার সমষ্টি কত, 16 গুণ 4 ইকুয়াল টু 64। তাহলে আমরা পেয়ে গেলাম 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 90 আর 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 64। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি বের করে নিই আমরা, এখানে বিয়োগ করে দিলাম, তাহলে কত রইল 26 বেরোলো। তাহলে এই সংখ্যাটি হচ্ছে বাদ দেওয়া সেই সংখ্যাটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। পেট্রোলের দাম 25% বৃদ্ধি হলে পেট্রোল গাড়ি মালিককে খরচ ঠিক রাখতে হলে পেট্রোল খরচ কতটা কমাতে হবে? তাহলে কি বলেছে যে পেট্রোলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে যে টাকা আগে সে পেট্রোলের জন্য খরচ করতো সেই টাকাই খরচ করতে চাই, তাহলে তাকে কতটা খরচ কমাতে হবে, সেই টাকাই সে ব্যয় করবে, কিন্তু তাহলে তাকে কতটা খরচ কমাতে হবে। এই রকম অঙ্কর একটি শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। সেই শর্ট ট্রিক্সের দ্বারা খুব সহজেই এই অঙ্কর সমাধান করা যায়। আর এখানে এই সব অঙ্কে এখানে যেটা আছে, এখানে যদি বৃদ্ধি বলা থাকে তাহলে এখানে সেটা হ্রাস বা কম বলা থাকবে। তাহলে দেখে নিই সেই ট্রিক্সটি কি। তাহলে কত আছে 25% বলেছে, এখানে কি বলেছে বৃদ্ধি পেলে হচ্ছে +25%। এখানে যদি হ্রাস বলতো তাহলে এখানে মাইনাস চিহ্ন হতো। তাহলে এখানে দেখি +25/100, 25% আমরা এটাই জানি। তাহলে কাটাকুটি করে নিই, 1 আর এটা 25 দিয়ে কাটলে 4 সমান হচ্ছে কত +1/4। তাহলে আমরা যদি এই 1 আর 4কে যোগ করে দিই কত হবে 5। এরপর আমরা একে কি লিখে দেবো, উপরে যা আছে একই লিখে দেবো 1, আর এই টোটালটা 1 + 4 মান কত 5 লিখে দিলাম, আর ইন্টু 100। এখানে কি বলেছে কমাতে হবে, তাই এটি মাইনাস সাইন চলে এলো সামনে। কারণ আমরা এখান থেকেও দেখতে পারি যে এখানে যেটা পজিটিভ থাকবে যোগ চিহ্ন থাকবে সেটা আমরা এখানে তার উল্টোটা লিখব, অর্থাৎ বিয়োগ চিহ্ন লিখব। আর যদি এখানে বিয়োগ থাকে তাহলে এখানে আমরা সেটা যোগ চিহ্ন লিখব। তাহলে এরপর আমরা কাটাকুটি করে নিই, 5 2 10 0, তাহলে কত হলো -20%। তাহলে তাকে কতটা খরচ কমাতে হবে 20%। এই মাইনাস চিহ্ন এটি বোঝাচ্ছে যে তাকে খরচ কমাতে হবে। এটি যদি প্লাস থাকতো তাহলে হয়তো সেটি বৃদ্ধির ইঙ্গিত করতো, কিন্তু এখানে মাইনাস আছে, তার এটি কমাতে হবে। কত পার্সেন্ট কমাতে হবে সেটি হচ্ছে 20%। আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যায় আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে দেখে নিই। 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে এটি কি সূত্রতে আমরা করছিলাম, টিয়ানটা সূত্রতে। আর এখান থেকে আমরা দেখে বুঝতেই পারছি যে 2 টাকায় 3টি কলা কিনেছে আর 3 টাকায় 2টি কলা দিচ্ছে, তাহলে এখানে ক্ষতি তো হয়নি, হয়েছে কি লাভ। তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করে অঙ্কটি করি। তাহলে আবার বলে দিচ্ছি কিভাবে করতে হবে অঙ্কটি। আমরা কি জানি, এইদিকে লিখব টি অর্থাৎ কত পরিমাণ, আর এদিকে লিখব টা হচ্ছে টাকার পরিমাণ। তাহলে প্রথমটি কি আছে, 3টি কলা 2 টাকা, 3টি কলা 2 টাকা। তারপরেরটি কী আছে, 2টি কলা 3 টাকা, 2টি কলা 3 টাকা। এদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, ক্রস গুণ করে দিলাম, তাহলে কত হলো 9, আর এদিকে কত 4। বিয়োগ করে দিলাম এদেরকে, বিয়োগ করে, আর এটি কত কিনেছিল
সেটা হচ্ছে 4 করে দিলাম, তারপরে একে 100 দিয়ে গুণ করে দিলাম, কারণ এখানে কি বলেছে শতাংশে সব অপশান আছে, তাই আমাকে শতাংশে বার করতে হবে। তাহলে কত বেরোচ্ছে দেখিনি, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 5/4 গুণ 100, তাহলে 4 25 100, 25 আর 5 গুণ করে দিলে কত হচ্ছে 125%। তাহলে তার লাভের পরিমাণ কত হচ্ছে 125%। আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে x+1 × x² - 13kx + 7 - 2x = 0 সমীকরণের একটি বীজ অন্যটির অনন্যক হলে কে এর মান হবে। এখানে এই সমীকরণটি দেওয়া আছে, একে আমরা সমাধান করতে গেলে আমাদের শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করতে হবে। আমরা দেখিনি যে এখানে কি বলেছে, একটি বীজ ধরছি, একটি বীজ, এখানে আমরা আর এক্স ধরতে পারবো না কারণ এখানে এক্স দেওয়া আছে, তাহলে আমরা কি ধরে নিচ্ছি আলফা। আর অপর বীজ ধরে নিচ্ছি কি বলেছে, অপর বীজটি হচ্ছে প্রথম বীজটির অনন্যক মানে হচ্ছে 1/, সেই সংখ্যাটা হবে, অর্থাৎ এখানে আলফা আছে তাই 1/α। তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র অনুসারে জানি আলফা ইন্টু 1/α = c/a হয়। সি মানে কোনটা, সি মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে সি, আর এ মানে কোন পার্টটা হচ্ছে, এ মানে হচ্ছে যে এই পার্টটা, মানে এই যে k+1 আছে এই পার্টটা হচ্ছে এ, আর বি মানে হচ্ছে কোন পার্টটা, এই যে এক্সের সাথে যে 13k আছে সেটি হচ্ছে বি পার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি হয়ে গেল, কি রইল 1, তাহলে অর 1 = c/a। সি মানে কত, সি মানে হচ্ছে 7 - 2k বাই এ মানে কত k+1, অর কেটা k+1টাকে এইদিকে নিয়ে চলে এলাম, k+1 = 7 - 2k, 2k কে এইদিকে নিয়ে চলে এলাম আর 1কে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হচ্ছে k+2k = 7 - 1, কারণ 2k কে এইদিকে নিয়ে চলে এলাম তাই এর সাইন চেঞ্জ হয়ে গেল, আর 1কে এইদিকে নিয়ে চলে গেলাম তাই এর সাইন চেঞ্জ হয়ে গেল, আর তাহলে 3k = 7 থেকে 1 বিয়োগ দিলে 6 হয়, তাহলে আর k = 6/3 = 2। তাহলে আমরা কত পেয়ে গেলাম, এর মান 2। আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এবার আমরা শ্রীধর আচার্যের সূত্রটা সমীকরণটা, এই যে সমীকরণ আছে, এই যে শ্রীধর আচার্যের সূত্র আমরা বলছি, সেটা যে সমীকরণ হয় তার স্ট্রাকচারটা দেখে নিই। এটি হচ্ছে এইভাবে আমরা তাকে সমাধান করি, -b ± √b² - 4ac/2a, এটি হচ্ছে তার স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারে যে এই সমস্ত অঙ্ক আমরা ফেললে সেই অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। তারপর আমরা দেখে নিই এর শর্তগুলো কি কি। আমরা দেখেছিলাম যে b² - 4ac = 0 হলে এই যে এর যে বীজগুলি হবে সেই বীজগুলি হবে সমান এবং বাস্তব। আবার যদি b² - 4ac > 0 হয় তাহলে এর যে বীজগুলি হবে সেই বীজগুলি বাস্তব হবে কিন্তু অসমান হবে। আর যদি b² - 4ac < 0 হয় তাহলে আমরা দেখেছি কি হবে, এর যে বীজগুলি হবে সেগুলি কোনো বাস্তব বীজ হবে না। তাহলে আমরা দেখে নিলাম এর
স্ট্রাকচারটা এবং এর শর্তগুলোই আমরা দেখে নিলাম। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে একটি জ্যামিতি থেকে, সেটি দেখে নিই কী আছে। প্রদত্ত চিত্রে এবি পারপেন্ডিকুলার সিডি পারপেন্ডিকুলার ইএফ, মানে এবি লম্ব সিডি লম্ব ইএফ, আর কি বলেছে কোণ এপিও ইকুয়াল টু 35 ডিগ্রি এবং কোণ সিকিউও ইকুয়াল টু 43 ডিগ্রি। তাহলে কোণ ইও পি প্লাস কোণ ইও কিউ এর মান হলো, মানে এই যে যোগফলটা কোণ দুটির তার মান কত। এখানে কি বলেছে এবি সিডি আর ইএফ হচ্ছে লম্ব, তাই মানে এটি আর এটি হচ্ছে তিনটি হচ্ছে লম্ব। যেমন আমরা দেখতে পাই যে রেলের ট্র্যাক যেমন হয় সমান, যারা কোনো দিন একে অপরের সাথে মিশে না, সেই রকম হচ্ছে এই ব্যাপারটি, মানে এবি ইএফ আর সিডি হচ্ছে লম্ব। এরপর আমাদের কি দেওয়া আছে প্রশ্নে দেখে নিই। এপিও ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে এপিও মানে এই যে কোণটা বলেছে এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, এবং কোণ সিকিউও, কোণ কি বলেছে সিকিউও মানে এই যে কোণটি বলেছে এই কোণটি বলেছে 43 ডিগ্রি। তাহলে কি চেয়েছে কোণ ইওপি, মানে কোণ ইওপি মানে এই যে কোণটি তার মান কত, আর কোণ ইওকিউ, কোণ ইওকিউ আর এই যে কোণটি এর মানটি কত, কোণ ইওকিউ এর মানটি কত। আবার কি বলেছে এদের যোগফল, মানে এই যে টোটাল এটা এর মান কত। তাহলে আমরা দেখে নিই। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি কোণ এ পি ও ইকুয়াল টু কোণ পি ও এফ, কোণ এ পি ও আর কোণ পি ও এফ, মানে এই কোণটি আর এই কোণটি হচ্ছে একান্তর কোণ, আর কোণ সি কিউ ও ইকুয়াল টু কোণ কিউ ও এফ। তাহলে কি বলছে পরেরটা, যে কোণ সি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোণ সি কিউ ও আর কোণ কিউ ও এফ, কোণ কিউ ও এফ এরা হচ্ছে মানে এই কোণটি আর এই কোণটি হচ্ছে একান্তর কোণ। তাহলে এরা কি হচ্ছে, এরা হচ্ছে একান্তর কোণ, মানে এদের মান দুটো সমান। অর্থাৎ এইটি যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটিও হবে 35 ডিগ্রি, আর যদি এই কোণটি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটি কত হবে, এই কোণটি হবে, এই কোণটি যদি 43 ডিগ্রি হয় তাহলে এই কোণটিও হবে 43 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোণ ইও পি, কোণ ইও পি মানে কোণ ইও পি সমান হচ্ছে 180 মাইনাস 35। আমরা দেখতে পাচ্ছি যে এইটি হচ্ছে একটি সরলরেখা, মানে এটি হচ্ছে 180 ডিগ্রি। এই যে এই মানটি হচ্ছে পুরোটি 180 ডিগ্রি। তাহলে এইটির যদি মান হয় 35, তাহলে এইটির মান কত, 180 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি সমান হচ্ছে 145 ডিগ্রি। আবার আমরা কি দেখতে পাচ্ছি কোণ ই ও কিউ, কোণ ই ও কিউ আমরা কি দেখতে পাচ্ছি এর মানটি আমরা বার করব, কারণ এখানে এই মানটি চেয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে কোণটি, এই কোণটির মান কত দেয়া আছে, এই কোণটি হচ্ছে 43 ডিগ্রি। তাহলে এই কোণটি যেহেতু এই দুটি কোণ পরস্পর, এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ, তাই এর মানও কত হচ্ছে 43 ডিগ্রি।
যদি এইটি পুরোটি 180 ডিগ্রি হয় তাহলে এই যে এইটুকুনটি এই যে ছোট অংশটি, এই ছোট অংশটির মান কত হবে? ছোট অংশটির মান হবে 180 ডিগ্রি বিয়োগ 43 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে? 137 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে এই কোণটি আর এই কোণটি মান আমরা পেয়ে গেলাম 145 আর 137। এবার তাহলে এদের যোগ করে দিলে আমরা এই যে বড় অংশটি হয় এই অংশটি আমরা পেয়ে যাব। তাহলে দেখছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ই ও পি প্লাস কোণ ই ও কিউ ইকুয়াল টু 145 ডিগ্রি প্লাস 137 ডিগ্রি সমান হচ্ছে 282 ডিগ্রি। এদের যোগ করলে হচ্ছে 282 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে দেখিনি। এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 1/3 অংশ 7%, 1/4 অংশ 8% এবং অবশিষ্টাংশ 10% হারে জমা রাখেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ হবে। তাহলে কি বলেছে? তার সঞ্চিত অর্থের পরিমাণ কত? এখানে দিয়েছে যে সঞ্চিত অর্থ 1/3 অংশ 7%, 1/4 অংশ 8% আর যেটি বাকি রইল সেটি হচ্ছে 10% হারে জমা রাখেন। তাহলে বার্ষিক আয় বলেছে তার কত? 500 টাকা সে বার্ষিক আয় করে। তাহলে তার সঞ্চিত অর্থের পরিমাণ কত? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে ধরি সঞ্চিত অর্থ হচ্ছে 12x টাকা। আমরা যদি ধরি মাসে সে x টাকা করে জমাই তাহলে সে 12 মাসে কত টাকা জমাই? অর্থাৎ 1 বছরে সে জমায় 12x টাকা। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে লিখতে পারি 1/3 অংশ 1 বছর অর্থাৎ 12 মাসে যে অর্থটা হচ্ছে 12x সেটা জমায় কত পার্সেন্ট হারে? 7% হারে অর্থাৎ 7/100 যোগ 1/4 মানে এই যে 1/4 অংশ কত পার্সেন্ট হারে জমায় সেটি জমায় এই অর্থটি জমায় সে 12x অর্থটি জমায় 8%, মানে এই যে সঞ্চিত অর্থের যে 1/4 অংশ 8% হারে তাহলে হচ্ছে 8/100 যোগ তাহলে কত হলো? এখানে 1/4 আর 1/3 হয়ে গেল। তাহলে বাকি কত পড়ে রইল? তাহলে বাকি পড়ে রইল 12 বিয়োগ 7 মানে 1/4 বিয়োগ 1/3 করলে আমরা কত পাবো? 12 বিয়োগ 7 3x ইন্টু এটা কত বলেছে? 10% হারে জমা রাখেন। তাহলে 10% মানে হচ্ছে 10/100 ইকুয়াল টু কত? 561 টাকা। তা কাটাকুটি করে নিই। 3 4 12, 4 2 8, আর এইগুলো কাটলাম না, একই রেখে দিলাম কারণ এইখানেও 100 আছে এখানেও 100 আছে তাই এইখানেও 100 রেখে দিলাম। এই 0 আর কাটলাম না। আর তাহলে কত হচ্ছে এটা? 4 7 28x বাই 100 প্লাস 24x বাই 100 প্লাস এটা কত হচ্ছে? বিয়োগ করলে 5x প্লাস ইন্টু 10 হচ্ছে 50x বাই 100 ইকুয়াল টু 561। और
এদের লসাগু করলে 100 হচ্ছে, এই তিনটে লসাগু করলে 100 হচ্ছে, তাই নিচে 100 লিখে দিলাম। তাহলে এটি কত হচ্ছে 28x প্লাস 24x प्लस 50x इक्वल टू 561 और 102 28 যোগ 24 প্লাস 50 যোগ করলে কত হচ্ছে 102 x আর এটা 100টা এইদিকে নিয়ে চলে এলে কত হচ্ছে 561 ইন্টু 100 সমান হচ্ছে 56100 और তাহলে x ইকুয়াল টু একে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে 56100 বাই 102 সমান কত হচ্ছে, একে আমরা কাটাকুটি করে নিই। প্রথমে 3 দিয়ে কাটি, 3 3 9 3 4 12, এটি হচ্ছে 3 1 3 3 8 24 3 7 21 শূন্যগুলো রয়ে গেল। আবার একে আমরা 17 দিয়ে কাটছি, 17 2 34, 17 1 17, 17 1 17 0 0, আবার একে 2 দিয়ে কাটছি, তাহলে কত হচ্ছে 2 5 10, 2 5 10 0, তাহলে হচ্ছে 550, x এর মান কত হচ্ছে 550। আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সে মাসে কত টাকা করে জমায়, সে মাসে জমায় 550 টাকা করে। তাহলে সে বার্ষিক কত টাকা জমায়, অর্থাৎ তার যে সঞ্চিত অর্থ যে আমরা 12x ধরেছিলাম, তা এক বছরে সেই সঞ্চিত অর্থের পরিমাণ কত, তাহলে আমরা সেই অর্থের পরিমাণটা জানি 12x ইকুয়াল টু 12 ইন্টু এক্স এর মান আমরা কত জানি 550, তাহলে একে গুণ করলে কত হচ্ছে 6600 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তার এক বছরের সঞ্চিত অর্থের পরিমাণ, তার এক বছরের সঞ্চিত অর্থের পরিমাণ হচ্ছে 6600 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে।